এই গণভোট এগুলো শুধু রাষ্ট্রের অর্থ খরচ। এগুলো প্রত্যেকটা, আই রিপিট, প্রত্যেকটা অবৈধ হবে। আমি নিঝুম মজুমদার যদি জীবিত থাকি, বাড়ি ভাই, আমি আপনাকে ফোন করে বলবো, মনে আছে আপনার প্রোগ্রামে আমি বলছিলাম এটা অবৈধ হবে। আপনি চোখটা বন্ধ করে আপনি নিশ্চিত থাকতে পারেন ইলেকশন অবৈধ, এই সরকার গ্রহণ অবৈধ, এবং এদেরকে আইনের কাঠগড়াতে দাঁড়াতে, এটার জন্য আপনাকে একেবারেই ধরেন, আপনি যদি মনে করেন যে দুধ আপনি আওয়ামী লীগ সমর্থন করেন, এটা আপনার উপর দিয়ে গেছে তাই বলছেন, একেবারে বাদ দেন না। আপনি জাস্ট আমাদের পঞ্চম সংশোধনীর রায় দেখেন, আমাদের বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, আমাদের 16th অ্যামেন্ডমেন্ট দেখেন, 8th অ্যামেন্ডমেন্ট দেখেন, আমাদের দেশের রায় সাপোর্ট করে না এই ঘটনা। আর যেসব বিচারপতিরা এইসব রায় দিয়েছে, আমার হাসি থেকেই বুঝে নেন, আর কিছু বললাম না। আমাদের এখানে ডক্টর রায়হান রশিদ একটা পয়েন্ট উত্থাপন করেছেন, শপথ যে দুটো নেওয়া হবে, প্রথমটা হচ্ছে সংবিধান সমুন্নত রাখার শপথ, এবং সেকেন্ডটা যে জনপ্রতিনিধি গণপরিষদের ওই শপথে গেলেই প্রথম শপথটা ভঙ্গ হবে। রায়হান ভাই অত্যন্ত, বলে রাখা ভালো, রায়হান ভাই আন্তর্জাতিক আইনের অসম্ভব রকমের মেধাবী একজন মানুষ। তিনি যেটা বলেছেন সেটার সাথে আমার পূর্ণ সমর্থন। এবং উনি তো বলেছেন যে, মানে রায়হান ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে যে, মানে আমার ওই পার্থক্যটা আসলে এই আমাদের মতামতের মধ্যে আমাদের পার্থক্যটা এই জায়গাতেই থাকে। রায়হান ভাই তো ওই পর্যন্ত গেছেন, বুঝতে পারছেন, আমি তো ওই পর্যন্তই যাব না। যেই জিনিসটাকে আমি বলছি ভয়েড অ্যাব ইনিশিও, অর্থাৎ ধরেন আমি আপনাকে বলি, আমি কিভাবে বোঝাই, উদাহরণটা কেমনে আমি দেই, ধরেন আমি আমার যে ঘটনাটা, আমার যে এন্ট্রিটা, এটাই অবৈধ। আমার ওই এন্ট্রির পর ধরেন আমি কোনো একটা সিনেমা হলে আমি অবৈধভাবে অনুপ্রবেশ করেছি, ট্রেসপাসার, আমার বিচার তো শুরু হবে ট্রেসপাসার থেকে। আমি ওই সিনেমা হলে ঢুকে মঞ্চে গিয়ে আমি ব্রেক ড্যান্স দিলাম কিনা, আর আমার নাচ কেমন হলো, আমার কোন নাচ হওয়ার পরে আমার কোন নাচ ভালো হয়েছে, ওই আলোচনা তো ভাই অনেক পরে। আমি যে সিনেমা হলের গেটটা ভেঙে ঢুকলাম, আমার বিচার তো শুরু হবে ওইখান থেকে। বুঝতে পেরেছি। রায়হান ভাই যে জায়গাটা বলেছে সেটাও আমি বুঝেছি। রায়হান ভাই দেখাতে চাচ্ছে যে ওরা যেটা করছে ওদের জায়গাতেই কিভাবে জিনিসটা অবৈধ হয়, একটাকে কিভাবে কন্ট্রাডিক্ট করে, সেটা নিয়ে আমি রায়হান ভাইয়ের ওই আলাপ নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না। মানে আমার অবস্থানটা হচ্ছে তার একটু আগে, বুঝতে পারছেন ব্যাপারটা। এই আমরা শেষ করব। নিঝুম মজুমদার, আপনার কোন সাবমিশন, কোন আহ্বান এই ভোট নিয়ে আওয়ামী লীগের ভোটারদের উদ্দেশ্যে? আমি আমার আজকের বক্তব্যটা আমি শেষ করব একটা আহ্বান দিয়ে আর একটা ইতিহাস দিয়ে। যেই তরুণ তরুণীরা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, সেটা ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টিস, আপনাদের জন্য আমিও এই তরুণ সমাজেরই এক অংশ। আমার বয়স হয়তো আপনাদের থেকে একটু এদিক সেদিক, 10 বছর, 5 বছর, 8 বছর বড় ছোট। আপনাদেরকে শুধু একটা রিমাইন্ডার দিয়ে রাখি যে আজ আপনি এই 8ই ফেব্রুয়ারিতে এসে, 2026 তারিখে এসে আপনি বাংলাদেশে নিশ্চয়ই ভালো বোধ করেন না। আপনি যতই যেই পার্টি সাপোর্ট করেন না কেন, এইটা তো আপনি খুব ভালোভাবেই বুঝতে পারেন যে কোথায় যেন একটা সুর এই রাষ্ট্রের কেটে গেছে। একটা বড় পার্টি এই দেশে নাই, তার নেতাকর্মীরা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা আছে তাদের কেউ বিভিন্ন জায়গাতে লুকায়িত, তাদের আদালতে কারাগারে বন্দী। অর্থাৎ এই রাষ্ট্রটা একটা সাধারণ তরুণ তরুণী হিসেবে আপনি তো মনে করেন যে এই রাষ্ট্রটা আমরা সবাই মিলে একটা সুষ্ঠুভাবে চালাবো। ইউরোপকে যেমন দেখি, আমেরিকাকে যেমন দেখি, ন্যূনতম আমি যে রাষ্ট্রে আছি এখন এই মুহূর্তে, ভিজিট করছি ইন্ডিয়া, নেপাল, অ্যাটলিস্ট আপনি এটা ডিজার্ভ করেন। স্বাধীনতার 55 বছর বয়সে এসে আপনি ডিজার্ভ করেন
যে আমাদের আসলে এখন মঙ্গল গ্রহে আমরা কয় তারিখে যাব, এটাই হওয়া উচিত ছিল আমাদের আলাপের বিষয়। আপনি দুর্ভাগা, এই আলাপটা আপনি করতে পারছেন না, এখনো আপনি লড়াই করছেন মুক্তিযুদ্ধ নিয়ে, দেশ নিয়ে। কিন্তু প্রিয় তরুণ এবং তরুণী, আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দেব, আজকে আপনি 8ই ফেব্রুয়ারি 2026 তারিখে এসে যেই আফসোসের দীর্ঘ নিঃশ্বাস আপনার বুক পেয়ে আপনি ছেড়ে দিচ্ছেন এই বাতাসে, এটির সূচনা করেছে বিএনপি। 21শে অগাস্ট গ্রেনেড হামলা এবং তত্ত্বাবধায়ক সরকারের যে সিস্টেমটা, সেইখানে বিচারপতিদের বয়স বাড়িয়ে দিয়ে বিএনপি আমাদের রাজনীতির জিওগ্রাফিকে কমপ্লিটলি চেঞ্জ করে দিয়েছে। এই 21শে অগাস্টের গ্রেনেড হামলাতে জামাতও জড়িত ছিল, ফলে শুধু বিএনপি কেও না, আমি জামাতকেও এটার সাথে ইনক্লুড করতে চাই। আপনি আমাদেরকে যত সমালোচনা করেন, গালি দেন, আজকে এই টকশোটার পরে প্রিয় তরুণ এবং তরুণী, একটু ঠান্ডা মাথাতে একটা কাপ চা নিয়ে ভাববেন যে নিঝুম মজুমদার যে এই কথা বলে গেল, ইজ ইট ট্রু? ইটস ট্রু। আজ আমরা এই জায়গাতে এসে পৌঁছাতাম না। এই রাষ্ট্রে বিএনপির অসংখ্য দায় রয়েছে, জামাতের অসংখ্য দায় রয়েছে। এটি একটি ইতিহাস আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, যে এই তত্ত্বাবধায়ক সিস্টেম কমপ্লিটলি নষ্ট করে দিয়েছিল বিএনপি জামাত। আর দ্বিতীয়টা আহ্বান, সেটি আমাদের দলের, আমি দলের একেবারেই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একজন কর্মী। ওই কর্মীর কাতার থেকে আপনাদের কাছে আহ্বান করব যে আপনি যদি ভুল ক্রমে মনে করেন যে আপনি জামাতকে ঘৃণা করেন, যে বিএনপির একটা ভোট দিয়ে আসি, বা নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনি একটা শাস্তি দিতে চান, যাই মির্জা আব্বাসকে একটা ভোট দিয়ে আসি, ধরেন আপনার মাথাতে এটা আসলো, যাবেন না। কেন যাবেন না জানেন? আপনার একটি ভোট হচ্ছে আপনার একটা স্বাক্ষর। কিসের স্বাক্ষর জানেন? আপনার মৃত্যুদণ্ড নির্ধারিত হয়ে গেছে, আপনি সেখানে সম্মতি দিয়ে আসলেন। ফলে আপনি যে একটা ভোটার, আপনার যে একটা রাইট আছে এই দেশে, এইটা ওরা বিশ্বাস করে না। ওরা মনে করে আপনি একটা ইনভিজিবল ক্যাট, আপনি নেই আসলে। ওই যে এটাকে আমরা কি জানি বলে, সোয়াজনিগরের বা ওই ভদ্রকের নাম আমি ভুলে গেছি, তার বিড়াল বলে একটা ব্যাপার আছে, ওই ওনার নামটা একটু জটিল, বলতে পারছি না। একটা ইনভিজিবল ক্যাট, যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, কিন্তু মনে করা হয় সেটি রয়েছে। আপনাকে এখন ঠিক এরকম একটা অদৃশ্য ভূত বা বিড়াল হিসেবে গণ্য করা হচ্ছে। এই দেশে আপনার কোনো হিস্সা নাই। আপনার বাবা, আপনার চাচা এই দেশের জন্য যে মুক্তিযুদ্ধ করেছে, আপনাকে ভোটই তারা দিতে দিচ্ছে না, কারণ আপনার পলিটিক্যাল পার্টিকে তারা আসতে দেবে না। ফলে আপনি আপনার নিজের মৃত্যুদণ্ডে স্বাক্ষর করতে যদি যান, সেটি শেষ পর্যন্ত হয়তো আপনারই বাজে একটা বিবেচনা হবে। আমি আপনার দলের একজন কলিগ হিসেবে, আপনি যেই দলকে সমর্থন করেন সেই দলের একজন হিসেবে এই আত্মচিৎকারটা করতে পারি যে কোনো ধরনের ব্ল্যাকমেলের শিকার হয়ে, কোনো ধরনের কারো শিকার হয়ে যাবেন না। যদি আপনাকে কোনো না কোনো ভাবে বাধ্য করে যেতে, যদি যান, তাহলে ব্যালট পেপারে দিয়ে লিখে আসবেন, ভোটের বাক্স লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। ভোটের প্রচারণায় যারা আছে বাংলাদেশে, যারা অংশ নিচ্ছে, তারা প্রায় সবাই আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়েছে। তারা আবার প্রচারণায় গিয়ে নানাভাবে ওই ভোট ভিক্ষা করেছে তারা। সরি, আমি একটু চা নিয়ে নিলাম। হ্যাঁ, আপনাকে আমি বলছি, এটা একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার বাড়ি ভাই। আপনাকে আমার এই কথাটা একটু বলতে হবে। আপনি যেই দেশে থাকেন, সেই দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, এই আপনার প্রসঙ্গ ধরে বলছি আর কি কথাটা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা থাকেন ফাহাম আব্দুল সালাম। নাম উল্লেখ করা হয়তো উচিত দরকারও নাই এই ধরনের মানুষের, তারপর বলছি মানুষ যাতে সহজে বুঝতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগকে ঘৃণা করে এমন 5টা লোকের নাম যদি আপনি করেন,
তাহলে ফাহাম আব্দুল সালামের চ্যাম্পিয়নশিপ আপনি ঠেকা রাখতে পারবেন না। ফাহাম আব্দুল সালামের আওয়ামী ঘৃণার ব্যাপারটা বলি। সে একটা বই লিখেছে, মধ্য বাঙালির মিডিওক্রেসি। সে মিডিওক্রেসিতে বলেছে যে ভবিষ্যতে এমন করতে হবে, আওয়ামী ভ্রূণ এমন ভাবে শেষ করতে হবে যেন কোনো আওয়ামী সাপোর্টার জন্ম নিতে না পারে। এটা কোথায় বলেছে? বাঙালির মিডিওক্রেসি গ্রন্থে। আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে তার ওই বইটা পড়েছি। সেই ছেলেটি আজকে স্ট্যাটাস দিয়েছে, প্রিয় আওয়ামী সাপোর্টার বিন্দু। মনে হচ্ছে কি জানেন, একটা সাপ তার সমস্ত বিষ আর সমস্ত ক্রোধ রাগ অনেক কষ্টে লুকিয়ে মনে মনে বলছে, তোকে একটু পরে ছবল দেব বাছা, তুই আগে আমাকে আরেকটু বিষ এনে দে, আমার কলি আগে পূর্ণ করি। সে আমাদের কাছে ভোট ভিক্ষা চাইছে। দেখেন, সে যখন ভিক্ষা চাইছে, অর্থাৎ একজন ভিক্ষুক, সে আমার কাছে এসে বলছে পুরান নোট নিব না, নতুন নোট দেন। ওই একই টোনে সে বলছে যে আওয়ামী সাপোর্টাররা একরকম, আওয়ামী নেতারা একরকম। মানে তার ওই ভোটটা চাইতে গিয়েও সে তার গরল, সে তার ভেতরে যে নেকড়ে, তার ভেতরে যে একটা ড্রাকুলা আর ওই বড় বড় দাঁত, এগুলো সে লুকাতে পারছে না। সবখানেই একই অবস্থা, শুধু ফাহাম আব্দুল সালাম কেন, আমি আপনার ঈশার কথা বলতে পারি, শিশির মনিরের কথা বলতে পারি। কালকে সেদিন দেখলাম এক পূজার অনুষ্ঠানে গেছে, ওর শিশির মনিরের চোখ মুখ দেখে বুঝতে পারছি যে ভেতরে 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 হিন্দুদেরকে গালিগালাজ করছে, কিন্তু ওই মন্দিরের তালে তালে সে আবার মাথা নাড়াচ্ছে। মানে দেখে মনে হবে যে আপনার জর্জ ক্লুনি মনে হয় অভিনয় করছে সেখানে। তো আলটিমেটলি ব্যাপারটা কি জানেন ভাই, যে আমাকে ফেসিস্ট ডাকছে, আমাকে প্রতিদিন গালমন্দ করছে, যখন তার বাঁচার দরকার হচ্ছে তখন সে চিৎকার করছে পানি পানি। একটু ঘুরিয়ে কথাটা বলি, যখন তার ভোটের দরকার হচ্ছে তখন সে বলছে আওয়ামী লীগ আওয়ামী লীগ। এই হচ্ছে চিত্র। ভোট দিতে যাব না আমি। আমাকে আপনি খুন করবেন, আমার মৃত্যুদণ্ড আপনার হাতে, আমার খুন হচ্ছে, আমাকে দিয়ে আপনি সাইন করাচ্ছেন। আমি যে একটা সিল মারতে যাব, ওই সিলটা হচ্ছে আমাকে মৃত্যুদণ্ডের, আমাকে অবৈধভাবে মৃত্যুদণ্ডের সিগনেচার। ওরা আমাকে খুন করবার জন্য আমার সিগনেচার চাইছে। আমি ভোট, আমার কাছে ভোট চাওয়া আমি ঠিক এইভাবেই দেখি বাড়ি ভাই। আমি কি বোঝাতে পারলাম কথাটা? যেমন মনে করেন আমার মির্জা ফখরুল তিনি এই ভোটের প্রচারণায় আওয়ামী লীগের প্রতি নানা সিম্পিতি প্রকাশ করেছেন নানাভাবে ভোটের জন্য, কিন্তু তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করার সিদ্ধান্তের পরে সেটাকে স্বাগত জানিয়েছেন। রমেশচন্দ্র সেন তার এলাকার মানুষ, উনি জেলে কোনোদিন খোঁজ নেন নাই, উনি মারা যাওয়ার পরে উনার বাড়িতে গেছেন। তারেক রহমান রয়টারের ইন্টারভিউতে এই সময় বলেছেন যে একটা দয়া করা বঙ্গবন্ধু দৌহিত্র এরা যদি রাজনীতিতে আসতে চায় জনগণ ঠিক করবে। সেটা তো জনগণ ঠিক করবে সে ভোটের মাধ্যমে। আপনি ভোটেই অংশ নিতে দিচ্ছেন না, জনগণ কিভাবে ঠিক করবে সে? দেখেন বাড়ি ভাই, আমি আপনাকে আমরা যদি দুজনই ঠিকঠাক ভাবে মনে করতে পারি, তারেক রহমান যখন তার ইলেকশন ঠিক না, রাজনীতি শুরু করে, রাজনীতির একেবারে শুরুর দিকে তিনি বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে গেছেন, আপনার মনে আছে মনে হয় না? ওই একই সময়ে আমি যদি ভুল না করে থাকি, সজীব ওয়াজেদ জয় তখন কিন্তু তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে। তাহলে আমাদের ওই প্রজন্মের রাজনীতিটাকে ভেঙে আরেকটা রাজনৈতিক সুবাতাসের কথা যখন আমরা বলছিলাম, ফাইন, ওই প্রজন্মটা একটা ভালো প্র্যাকটিস করতে চাইছে, হুইচ ইজ ভেরি গুড। মানে আমি ওই এরাতে আছি এখন। তারেক রহমান বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করেছে, মাজারে গেছে, এক্সিলেন্ট এক্সিলেন্ট। কিন্তু
ওই যে বলি, একটা নেকড়ে তার নখ কতক্ষণ লুকাবে, ওই একই মানুষ যখন বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করবার জন্য 21শে অগাস্ট ঘটায়, তখন বুঝতে হবে তার ওই যে মাজারে যাওয়াটা, বঙ্গবন্ধুর কবরস্থানের সমাধিতে যাওয়াটা, ওটি ছিল স্টান্টবাজি, কোনো কিছু পাবার আশাতে। আমরা যদি একটু ওই জায়গাতে স্থির থাকি যে আমাদের রাজনীতিটা তো আসলে এমন হতে পারতো। আমাদের আজকের রাজনীতি, আজকে হচ্ছে 8ই ফেব্রুয়ারি, আমি আপনাদের 7 বা 9 হয়েছে, 8ই ফেব্রুয়ারি 2026 তারিখে আপনি আজকে আমাদের রাজনীতিকে যেই অবস্থানে দেখছেন, তার প্রধানতম দুটি কারণ। একটি হচ্ছে 21শে অগাস্টের গ্রেনেড হামলা, আরেকটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিএনপি যখন এটিকে শেষ করে দিল বিচারপতিদের বয়স বাড়ানোর মধ্য দিয়ে। দুটি ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশের গণতন্ত্রে ঘটিয়েছে বিএনপি। তা না হলে মোটামুটি আমাদের রাজনীতিবিদদের মধ্যে সরল গরল মানে তর্কাতর্কি, মুখ দেখা দেখি বন্ধ বা মুখ দেখা দেখি সহ মোটামুটি আমার বলবো একটা সৌহার্দ্যের জায়গাতে আমরা ছিলাম।